আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি তাদের একটা চাহিদা পূরণ করতে গিয়ে হাজারটা চাহিদার কথা ভুলে যেতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। 12টি রোজা সম্পন্ন হলো। তো দেখতে দেখতে 12টা রোজা কিন্তু আমাদের জীবন থেকে আরেকটা বছরের চলে গেল। এভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এক এক করে আমাদের জীবন থেকে হারিয়ে যায়, যেগুলো আর কখনো ফেরত পাওয়া সম্ভব নয় জীবনে। তবুও জীবনে এগিয়ে যেতে হয়, তবুও জীবনে থেমে থাকা যায় না। এটাই হচ্ছে জীবন। এই রমজান মাসে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা এক এক রকম হয়ে থাকে। অনেক মানুষজন হয়তো ঈদের শপিং করে ফেলেছে, যাদের অনেক টাকা পয়সা। আবার যারা অনেকটা গরিব, মানে নিম্নবিত্ত ফ্যামিলিতে থাকে, যাদের দিয়ে আর কি নুন আনতে পান্তা ফুরোয় এমন একটা অবস্থা, তাদের ঈদের জামা তো দূরে থাক, খাবার জোগাড় করতেই হিমশিম খেয়ে যেতে হয়। তো আল্লাহ তাআলা যাকে যেমন রেখেছেন সে সেভাবে থাকছেন। সব কিছু আল্লাহর উপর নির্ভর করে। আসলে আমরা চাইলেও কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, চাইলেও কোনো কিছু কম বেশি করতে পারবো না, কারণ আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তাই হবে। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। অফ ক্যামেরাতে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে এখন আসলাম রান্নাঘর পরিষ্কার করার জন্য। তো দেখলাম প্রত্যেকটা দেয়ালে অনেকটা ধুলো পড়েছে, যেহেতু বিল্ডিংয়ে এখনও টাইলসের কাজ চলছে 3 তলাতে। তো বাতাসে উড়ে উড়ে যে ধুলাবালিগুলো আসে সেগুলো তো আমার দেয়াল একদম অবস্থা খুবই খারাপ। তো ভাবছি যে ঈদের পর ওইগুলোকে পরিষ্কার করব, রোজার মধ্যে আর পারবো না। তো আমাদের ঈদের শপিং কিন্তু এখন পর্যন্ত করা হয়নি, কারণ আমাদের যে এই বাড়িটা, আমাদের বাড়ির কাজ এখনও অনেক বাকি। যেমন আমার দোতলার 6টা রুমের মধ্যে 6টা রুম কমপ্লিট হলেও একটা টয়লেট বাকি ছিল, ফার্নিচার তো সবই বাকি। তো সেই টয়লেটটা কমপ্লিট করার জন্যই আপনাদের ভাইয়া বেতন পেয়ে এ মাসের কমোড, বেসিন, কল আর কি শাওয়ার যেগুলো সব দরকার ছিল সব কিছু এনেছে। তারপর সকাল সকাল মিস্ত্রি চলে এসেছে। তো বাসায় কিন্তু সেই মিস্ত্রি কাজ করতেছে টয়লেটে। ওই টয়লেটটা কমপ্লিট করা হলেই একদম আমাদের দোতলার টয়লেট রুম আর কি কমপ্লিট করা হয়ে যাবে। এরপর হবে ফার্নিচার। তো এই টয়লেটটা কমপ্লিট করতে গিয়ে প্রায় আর কি 55,000 টাকার মতো খরচ হয়েছে আমাদের। আগে তো টাইলসের যে খরচটা হয়েছে তা তো হয়েইছে। তো এই জন্য আর কি আমরা সেভাবে কোনো চিন্তা ভাবনা করতেছি না ঈদের শপিং নিয়ে। ছেলেমেয়েদের 3 ছেলেমেয়েদের ওর ছোট বাবা 3জনকেই দিয়েছে ঈদের শপিং করে। তো ভাবছি দেখি তারপর কি করা যায়। আসলে একজন আমার হাজব্যান্ড একজন স্কুল টিচার। তো একটা স্কুল টিচার কত টাকাই বা বেতন পায়, সেটা থেকে সংসারের সমস্ত খরচ চালিয়ে 3 সন্তানকে খাওন পরন সব কিছু দিয়ে, তারপর আজকালকার যুগের বাচ্চাদের পিছনে একটু এক্সট্রা টাকা তো খরচই হয়, তারপর লেখাপড়া সব কিছু মিলিয়ে আর কি এই এখনকার দুনিয়ায় টিকে থাকতে হলে যতটুকু খরচ করতে হয় ততটুকু খরচ করতে গেলে দেখা যায় মাস শেষে আর কি জমানো তো দূরে থাক, মাস শেষে আর কি সংসার চালানো হিমশিম খেয়ে যেতে হয়, এমন একটা অবস্থা। তো আপনাদের ভাইয়া বলছে প্রতি বছরই তো আমরা শপিং করি অনেক ধুমধাম করে, এবছর একটু কম না হয় করলাম। তো বাচ্চাদেরকে তো ছেলে মেয়ে দিয়েই দিয়েছে, আমি ভাবলাম তো এবছর বাচ্চাদেরকে আর নাই বা কিনি, অযথা টাকা নষ্ট হবে। তার থেকে যদি ঘরের বা সংসারে একটা জিনিস হয়ে যায়, কেনা হয়ে যায়, তাহলে সেটাও বা কম কিসে বলুন। তো রুমটা তো কমপ্লিট হয়ে যাবে, তাই না? এদিক থেকে আপনাদের ভাইয়া এখনও কিন্তু আবার 2টা ফ্যানও নিয়ে আসছে আমার ড্রয়িং রুমে, সামনের যে রুমটা ওইখানে ফ্যান নাই, তো ওইখানে 2টা ফ্যান আনছে। মানে সামনে তো প্রচুর গরম আসবে, তখন ওই ফ্যান 2টার খুব প্রয়োজন হবে। তাছাড়া এখনও সব টয়লেট কমপ্লিট হলেও 2টা টয়লেটের অ্যাডজাস্ট ফ্যান কিন্তু এখনও কেনা হয়নি টাকার জন্য। তো আস্তে আস্তে যখন টাকা হাতে আসবে তখন কিনতে হবে। তো সব মিলিয়ে আর কি চিন্তা করলাম যে আমাদের মতো ফ্যামিলিতে আমরা যারা থাকি, এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা থাকি, তাদের একটা চাহিদা পূরণ করতে গিয়ে হাজারটা চাহিদা বাদ দিতে হয়, ভুলে যেতে হয়।
এই যে দেখুন, এ মাসে আমরা অনেক কিছু কিনলাম ঘরের জন্য, ঘরের পিছনে খরচ করলাম। তো এবছরের ঈদের শপিংটা এখন আমাদের ওভাবে করে করা হবে না। আসলে যে বছরটা যায় সে বছরটা তার ফিরে আসবে না, যেই দিনটা যায় সেই দিনটা তো আর ফিরে আসবে না। কিন্তু এটাও তো একটা কথা যে ঘরটা সারা জীবনের জন্য, আর ঘরটা তো সাজাতে হবে। আর আমি যদি এভাবে খরচ করে ফেলি টাকা হিসেব ছাড়া, তাহলে তো আর ঘর সাজানো সম্ভব নয়। একদিক না একদিক ছাড়তেই হবে। ঘর সাজাতে গেলে শপিং ভালো করে চলা হবে না, আবার ভালো করে চলা শপিং টপিং করতে গেলে আবার ঘর সাজানো হবে না। তো একটা দিক না একটা দিক ছাড়তেই হবে, এই আমাদের অবস্থা। তো তারপর কিন্তু আমি বাচ্চাদের জন্য একটু জাউ রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের ভাইয়ের রাত্রিবেলা ডিম এনেছিল অনেকগুলো। আসলে আমাদের ইফতারে আর কিছু আমরা খাই বা না খাই, প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা সদস্য একটা করে ডিম সিদ্ধ খাই। কারণ শরীরে এতটা দুর্বল লাগে, একটা ডিম খেলে মনে হয় কি শরীরটা একটু আরাম পাওয়া যায়, আর দুর্বলতা একটু কাটে। তো সেজন্য আপনাদের ভাই অনেকগুলো ডিম এনেছে। এদিক থেকে দুই ছেলের জন্য প্রতিদিনই তো আমার পরোটা বানাতে হয় সকালবেলা, ওদের দুই ভাইয়ের জন্য। তো আমার শ্বশুরাব্বু রাত্রে 2 প্যাকেট আটা এনেছিল, তো আমি রিফিল করিনি, তো 1 প্যাকেট আমি বয়মে ঢেলে নিচ্ছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অনেক আপু ভাইয়ারা যারা দেখতে দেখতে আমার এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি যাদের ভিডিওগুলো দেখি তাদের ভিডিওগুলো কিন্তু আমি শেষ পর্যন্তই দেখি। রোজার মাসে রোজা রেখে আমার প্রচুর পরিমাণ গ্যাসের প্রবলেম বেড়ে গেছে। তো সারাক্ষণ পেটের মধ্যে মনে হয় কি পোড়ায় পোড়ায় এমন একটা অবস্থা। তো সেজন্য আপনাদের ভাই আমার জন্য একটা সিরাপও নিয়ে আসছে। তো এই যে রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপর কিন্তু আমি সুন্দর মতো থালাবাটি গুছিয়ে ধুয়ে নিয়েছি। সন্ধ্যার ইফতারের পর ডিমগুলোকেও ধুয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে ঘুচানোর পালা। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকে বাসায় কী রান্না হয়েছিল। ডাল, তারপর একটা সবজি ভাজি, আর সাথে তাপসী মাছ, আর ছিল তেলাপিয়া মাছ ভাজি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই ভিডিওটা কিন্তু ইফতারের পরে, সন্ধ্যার পরে আর কি। এখন এই যে ডিমগুলোকে আমি ধুয়ে তারপর রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখন ডিমগুলোকে রেখে দিব, কিন্তু তার আগে আমি একটু দুধ জাল করে নিব। আর সাথে সেহরির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যাদের সাবস্ক্রাইব করেছি, মানে যারা আমার থেকে ব্যাক চেয়েছে বা কিংবা আমি কাউকে ভালোবেসে করেছি, আমি কিন্তু কারোর সাবস্ক্রাইব কাটি নেই। এখন আমি 2000 3000 মানুষকে বা 1-1500 মানুষের চ্যানেল সাবস্ক্রাইব করব, সেটা আমি আমার কাজ হয়ে গেলে কেটে দিব, এটা কি কোনো কথা বলুন? তো আমার সাথে কিন্তু এমনটাই হয়। আমাকে সবাই বলে যে সাপোর্ট ব্যাক দিবেন। যারাই বলে তাদেরকে আমি সাথে সাথে ব্যাক না দিয়ে 24 ঘন্টা পর ইউটিউবের নিয়ম অনুযায়ী ব্যাক দিয়ে দিই। কিন্তু তারা কি করে, যখন তাদের কাজটা হয়ে যায় তখন আবার সাবস্ক্রাইবটা তুলে নেয়। আসলে এটা কি করা উচিত বলুন? আর কে তুলে নেয় সেটা তো আমি বুঝতেও পারি না, সেজন্য আমি কেউটা কাটতেও পারি না। আমি কিন্তু এই পর্যন্ত ইউটিউবের চ্যানেল খোলার আগ থেকে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখি অনেক চ্যানেলের। তো সেখান থেকে আমি কিন্তু অনেক চ্যানেলের সাবস্ক্রাইব করে রেখেছি। আমি কিন্তু কাটিনি। আমার যেটা ভালো লাগবে সেটা আমি দেখব। যেটা আমার ভালো লাগবে না সেটা আমি স্কিপ করে যাব সেই চ্যানেলটা। কিন্তু সেই জন্য আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি, যাদের থেকে আমি সাবস্ক্রাইব নিয়েছি, তাদেরটা যদি আমি কেটে দিই তাহলে কি তাদের সাথে আমার বেইমানি করা হলো না বলুন? তো আমার সাথে কিন্তু এমনটাই হয়। তবে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, কখনো কারোর থেকে কিছু নিয়ে সেটা আপনি যখন ফেরত পেয়ে যাবেন তখন আবার তাদেরটা আপনি তাদের সাথে বেইমানি করবেন না। সেটা তারা না দেখলেও আল্লাহ কিন্তু ঠিক দেখবেন। এই যে দেখুন, আপনাদের সাথে বলেছিলাম যে টয়লেটের কাজ চলছে, এই যে মিস্ত্রিরা কাজ করছে। আজকে এই একটা টয়লেটই বাকি ছিল। আমার দোতলাতে 4টা টয়লেট, তো 4টা টয়লেটই কমপ্লিট এখন হয়ে যাবে। এই একটা বাকি ছিল, এটাও হয়ে যাবে। এই যে আপনাদের ভাইয়া 2টা সামনের রুমের জন্য ফ্যান এনেছে, তো এখনও কারেন্টের মিস্ত্রি ডাকা হয়নি। তো এই তো দেখুন, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম টয়লেটটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই অ্যাডজাস্ট ফ্যানটা বাকি। তো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে বা জানাতে পারেন যে আমার টয়লেটটা কেমন হয়েছে, বেসিন কমোড এগুলো কেমন হয়েছে। তো পানির লাইন এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।